মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড কালার্স। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম্য, আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ অ্যান্ড কালার্সের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আমরা এখন এই ব্লগটা শুরু করছি এই শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে আজকে আমাদের একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। তো আমরা যাচ্ছি, থাম্বনেল বা টাইটেল থেকে তো বুঝেই গেছেন, টাকি একদিনের একটা ছোট ট্যুর করতে ফ্যামিলির সাথে। দেখি এবার টিকিট কাটবো, সামনে টিকিট কাউন্টার। আমরা যাবো এখান থেকে হাসনাবাদ লোকালে, তো টিকিট কাটবো আর তারপর সবাই মিলে হাসনাবাদ লোকালে চেপে যাবো টাকি। টিকিট কাটা হয়ে গেছে, এই মোটামুটি 20 টাকা করে টিকিট নিল পার হেড। তো এখন আমরা যাচ্ছি আগে চা খেতে, চা খেয়ে তারপর আবার স্টেশনে ঢুকে ট্রেনটা ধরবো। তো কারা আজকে এসছে চলুন আমার সাথে তাদের সঙ্গে পরিচয় করাই। আজকে ফুল ফ্যামিলি আছে আমাদের সাথে। তো মাসি, পিউ, কান, হ্যাঁ সবাই আছে আজকে। যাই হোক, সবাই এখন অপেক্ষা করছি এখানে চাটা খেয়ে, তারপর মেন লাইনের থেকে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, সেখান থেকে আমরা ট্রেন ধরে এগোবো। বাকি কথা ট্রেন। এইমাত্র আমাদের ট্রেন অ্যানাউন্স করলো, ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে হাসনাবাদ লোকাল। 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাসনাবাদ লোকাল। এই ট্রেনটাতে আমরা উঠবো, দেখি আগে উঠে বসার সিট পাই। হাসনাবাদ লোকালে সকালে যথেষ্ট ভিড়, যখন কামরায় উঠছি দেখি বসার সিটটা পাই কিনা। এই আরেকটা কথা বলে রাখি, এই শিয়ালদা থেকে টাকি মোটামুটি সময় লাগে 2 ঘন্টা মতন, আর মাঝখানে পড়বে মোটামুটি 27টা হল্ট স্টেশন, কারণ এটা লোকাল ট্রেন করে আমরা সফর করছি। তো দুর্গানগর, বিরাটি এইসব হয়ে বারাসত লাইন দিয়ে আমরা চলে যাব টাকির দিকে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, আপনারা ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে বা যে কোনো ট্রেন অ্যাপ থেকে দেখে নেবেন যে হাসনাবাদ লোকালের টাইমিংস। আমরা যাচ্ছি 7টা 40-এর হাসনাবাদ লোকালে। এটা হাসনাবাদ পৌঁছে মোটামুটি সকাল 10টা নাগাদ আমরা নামবো। তার আগে স্টেশন টাকি রোড। আর সকাল 5:30টা থেকে পরপর হাসনাবাদ লোকাল আছে, দুপুর 2-3টে অবধি পরপর ট্রেন আপনারা পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন যত সকালে পারেন তা সেই ট্রেনটা ধরার, তাহলে আপনারা আর্লি টাকিতে পৌঁছতে পারবেন আর পুরো দিনটা পাবেন এনজয় করার জন্য। তো চলুন এবার হাসনাবাদ লোকাল করে যাই আমরা টাকি, আর দেখি এই 1 রাত 2 দিনের আমাদের টাকি সফর কেমন হতে চলেছে, আর আপনাদেরকেও এই টুক করে সফরটা করিয়ে নিয়ে আসি। এক্স্যাক্টলি 7:40 নাগাদ ট্রেন আমাদের শিয়ালদা স্টেশন এখন ছেড়ে দিল। এবার ট্রেন গন্তব্য হচ্ছে টুয়ার্ডস হাসনাবাদ। পথে যেরকম বললাম পড়বে মোটামুটি 27টা হল স্টেশন। তো চলুন এই সফর আমাদের শুরু, আপনাদেরকে সঙ্গে নিয়ে জয় মা বলে আজকের সফর শুরু করা যাক। ঠিক 7:40-এ ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। এই শীতের সকালে এই লোকাল ট্রেনে করে বিভিন্ন ছোটোখাটো চেনা অচেনা স্টেশন পেরিয়ে এই যে আমাদের গন্তব্যের দিকে যাত্রা, তা কিন্তু আমরা সবাই মিলে বেশ এনজয় করছিলাম। ট্রেনের কামরায় কিছুটা ভিড় থাকলেও বিভিন্ন হকারদের চেল্লামেল্লি, তাদের থেকে কখনো মটর কখনো ছোলা কিনে খেতে খেতে আমাদের এই যাত্রা আমাদের সবারই বেশ ভালোও লাগছিল। হাসনাবাদ লোকালে ভেবেছিলাম ট্রেনের জায়গা পাবো না, যার জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। তুই তাহলে হাসনাবাদ লোকালটাকে বনগা লোকাল ভেবেছিস? হ্যাঁ, একই রকম, অলমোস্ট সেম। যাই হোক, বছরের শেষে সব থেকে বড় প্রাপ্তি, সিট পেয়েছি ট্রেনে। ট্রেনের জানলা দিয়ে গ্রাম বাংলার দৃশ্যপট দেখতে দেখতে অবাক লাগছিল। কখনো ধান ক্ষেত, কখনো সর্ষের ক্ষেত, কখনো বা বাইরের নিপাট সবুজ দৃশ্যপট মন ছুঁয়ে যাচ্ছিল। আর এই দেখতে দেখতে কখন যে টাকি স্টেশন পৌঁছে গেলাম তা যেন বুঝতেই পারলাম না। এখন বাজে 9:45, আর মোটামুটি টাইমের আগেই 10 মিনিট আগেই আমরা পৌঁছে গেলাম টাকি রোড। এবার এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোবো, আর তারপর দেখবো টোটো অটো কিছু পেলে সেটা ধরে যাব রাজঘাটের দিকে, টাকি রাজঘাট, যেদিকে আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। এটা টাকি রোডের এক্সিট, না আমরা একটু এগিয়ে যাচ্ছি। আজকে বান্টি বলছে যে সামনের দিকে নামলে নাকি টোটো পাওয়া যাবে। পিউ, হাউ ইজ দ্য ফিলিং? খুব ভালো, অনেকদিন পরে এই সবুজের মাঝখানে এসে বাবা নিতে পারছি। কবি হয়ে গেলি অলরেডি? না, কবি নয়, যেখানে থাকি সেখানে কংক্রিটের ভিড়, সবুজ চোখে দেখা, হেলদি ফর আইজ।
একটু এগিয়ে এসে বাদিক দিয়ে নেমে যাচ্ছি, সামনে টোটো দেখা যাচ্ছে। এইখানে সব পরপর টোটো দাঁড়িয়ে, এখান থেকে আমরা টোটো নিয়ে নিচ্ছি। 20 টাকা করে টোটো ভাড়া রাজঘাট পর্যন্ত। আর এইখানেই দেওয়া আছে এই যে টাকি স্টেশন থেকে টোটো রিক্সা করে বেরিয়ে আসি, টাকি স্টেশন টোটো ইউনিয়ন। এখানে দেখুন সাইট সিনগুলো বলা আছে কত, 350, দ্বিতীয় সাইড 500 এবং তৃতীয় সাইড 350। কি কি ঘোরাবে পার সাইডে সেটা কিন্তু এখানে লেখা আছে। এখান থেকে দেখে আপনারা টোটোর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সাইট সিনগুলো করার জন্য। চলুন এবারে টোটোতে উঠি, যাই আগে গেস্ট হাউসে। আমাদের আজকের টাকি আস্তানা একদম ইছামতি নদীর পাশেই। এই দেখুন, এখন আমরা টাকি রাজবাড়ি ঘাট পেরোচ্ছি। ডান দিকেই আমাদের টাকি রাজবাড়ি ঘাট। আর রাজবাড়ি ঘাটের পাশেই হচ্ছে এই আই লাভ টাকির স্পট, আর তার ওপারেই হচ্ছে ইছামতি নদী। কি অসাধারণ লাগছে না এই নদীকে! এই পারে দাঁড়ানো ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো ইন্ডিয়ার সব নৌকো, আর ওই সুদূরে দেখা যায় বাংলাদেশের পার। ওফ, মনটা আনন্দে একদম নেচে উঠছে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আমরা চলে এসেছি আমাদের আজকের টাকির আস্তানা, টাকি রিভার ভিউ গেস্ট হাউসে। মোটামুটি ছোট্ট ছিমছাম সুন্দর গেস্ট হাউসটা। বেশিরভাগ রুমই এখানে রিভার ভিউ ফেসিং। এই সামনেই হচ্ছে ইছামতি নদী এবং পুরো ইছামতি নদী, এবং এখানে সব লঞ্চগুলো পরপর দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ দেওয়া লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। এই করেই কিন্তু মোটামুটি টাকি রিভারের ওপর একটা ট্যুরও দেওয়া হয়। সবাই উঠে গেছে, ওপরে একটা রুম আমাদের দিয়ে দেওয়া হয়েছে, রুম ট্যুর দিচ্ছি। আমার এখানে চেক ইন টাইম হচ্ছে 11:30, আর চেক আউট হচ্ছে 10টা মতন। সামনে সুন্দর একটা জেটি মতনও করা আছে, ওদিক থেকে লঞ্চ ভাড়া করতে হয়। লঞ্চ ভাড়া করে এই পুরো নদীর ওপর একটা ট্যুর হয়। তো দেখি সেটা দেবিকা সামনে যাচ্ছে কথা বলার জন্য, কীরকম সেগুলো আমরা জেনে নেব। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, এই যে টাকি রিভার গেস্ট হাউসে আমরা উঠলাম, এই চত্বরটায় কিন্তু পরপর বিভিন্ন হোটেল। এই সামনেই আবার আছে দেখুন শান্তিনিকেতন ট্যুরিস্ট লজ, এটাও খুব সুন্দর। শান্তিনিকেতন গেস্ট হাউস রাদার। এই সামনের দিকেই এই দিকে কিন্তু টোটো স্ট্যান্ড আছে একটা, সেটা ঘোরানোর জন্য এখানে অলরেডি লোকজন ঘোরে, যারা আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় টাকির সাইট সিনগুলো করাবে। চলুন এবার রুমটা যাই, দেখি রুমটা কীরকম। আমাদের 3টে রুম আছে ওপরে, 301, 302 আর 303। তো এখন সিঁড়ি দিয়ে উঠছি। এই রিভার ভিউ গেস্ট হাউসে কিন্তু সিঁড়ি আছে, মানে লিফট কিন্তু নেই এখানে। তো আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাদের কিন্তু সেকেন্ড ফ্লোরের রুম, মানে মোটামুটি 301, 302, 303 ওটা সেকেন্ড ফ্লোরে। তো সেখানেও কিন্তু আপনাকে হেঁটেই উঠতে হবে, লিফট এখানে আপনি পাবেন না। যে আমাদের দিয়েছে 301 নম্বর রুম, ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এই প্রথম ঢুকেই যেটা প্রথম দর্শনেই লাগছে, দেখুন সবাই এখানে অলরেডি হল্লামল্লি করছে, সবাই খাটে জিনিসপত্র সাজিয়ে নিয়েছে। রুমটা কিন্তু বেশ বড়, রুমটা ভালো না? রুমটা খুব ভালো, আর সবথেকে ভালো কথা ভিউটা, মানে ব্যালকনিটা এত সুন্দর, সবাই সেশন করতে ব্যস্ত, সব ফটো সেশন অলরেডি করতে শুরু করে দিয়েছে ব্যালকনিতে। এই যেটা বলেছিল এখানে রিভার ভিউ গেস্ট হাউস থেকে, যে খাটে বসেই ইছামতি নদীর ভিউ দেখুন। মানে যদি 301, 302, 303 এই রুমগুলো আপনারা নেন, তাহলে আপনারা এই ভিউটা পাবেন। আর একটাই প্রবলেম আছে, এটাতে লিফট নেই, হ্যাঁ সেটাই বললাম। আর খাটটা যথেষ্ট বড়, খাট যথেষ্ট বড়, 3-4 জন আরামে শোয়া যায়। পাশে একটা এরকম সোফা দেওয়া আছে, এরকম টেবিল আছে যেখানে চুটি দাঁড়িয়ে আছে আমাদের পুটকি সদস্য। আর এই ইউএসপি হচ্ছে এই ব্যালকনি, অসাধারণ ব্যালকনি, বিশাল বড়। মারা বসে আছে এখানে অলরেডি ব্যালকনিতে। আর এই সামনে ইছামতি নদীর ভিউ, ওফ এইটা অসাধারণ। তো পরপর 3টে রুম আমাদের, 301, 2, 3, প্রত্যেকটা থেকে এই সেম ভিউ আছে। এবং এইখানে এই খাটে বসে যেখানে দেবিকা বসে আছে, সেইখান থেকে ডাইরেক্ট আপনারা এই নদীর ভিউটা পাবেন। তো যদি টাকি রিভার গেস্ট হাউস আপনারা চুজ করেন, তো চেষ্টা করবেন এই 3rd ফ্লোরে 301, 2, 3 এই রুমটা চুজ করার। ফোন করে বললে ওনারা খালি থাকলে অবশ্যই দিয়ে দেবেন। 303 নম্বর রুমটার রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। ঢুকেই একটা বিশাল বড় আয়না, আয়নায় দেখা যাচ্ছে তার অপোজিটেই হচ্ছে ওয়াশরুমের দরজা। রুমটা বিশাল বড়, স্পেশাস, পুরো ভিট্রিফাইড টাইলস দিয়ে সজ্জিত, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। যে বেডটা দেওয়া হয়েছিল তাতে আরামসে 4 জনও শুয়ে পড়া যায়। একদম সামনে গ্লাস ডোর, যেখান দিয়ে ইছামতি নদী দেখা যাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার, কমোড সব কিছুই ব্যবস্থা আছে, আর বেশ নিট অ্যান্ড ক্লিন। আয়না তো রয়েইছে। আর ইউএসপি হচ্ছে প্রত্যেকটা রুমেরই এই ব্যালকনি,
একটা প্রশস্ত ব্যালকনি, যা দিয়ে দেখা যাচ্ছে একদম ইছামতি নদী, এবং আপনি খাট থেকে বসেই এই ইছামতি নদী কিন্তু দেখতে পাবেন। তো ওই সামনের জেটি ঘাট থেকে যেরকম বলছিলাম, ওখান থেকেই বোট ভাড়া করা যায় এবং বেরিয়ে পড়া যায় পুরো ইছামতি ট্যুরে। অসাধারণ লাগছে, সামনে যতদূর চোখ যায় ইছামতি নদী একদম সুদূর বিস্তৃত। এই যে মাঝখানটা দেখছেন, এই মাঝখানটা হচ্ছে, এটা হচ্ছে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার বলতে পারেন ইন্ডিয়া বাংলাদেশের এই আইল্যান্ডটা। আর এটা পেরিয়ে যে দূরের যে গাছগুলো আছে, মানে দূরের যে পাড়টা দেখা যাচ্ছে একদম দূরে, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ, ব্রেকফাস্ট করে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন একটা টোটো করে নিয়েছি, দুটো টোটো করে নিয়েছি আমরা, যাচ্ছি এখানে সাইট সিইং এর উদ্দেশ্যে। যেরকম দেখালাম এখানে 3 ধরনের সাইট সিইং হয়, তার রেট আছে আলাদা আলাদা, টাইমও লাগে। দুটোতে 1.5 ঘন্টা করে আর একটাতে 1 ঘন্টা করে, রেট 350, 350, 300। তো একটা টোটোর জন্য যদি সবকটা সাইট সিইং করেন, টোটাল 14টা স্পট, মোটামুটি 1000 টাকা করে সাইট সিইং এর ভাড়া পার টোটো। আমাদের প্রথম স্পট আজকে আমরা যাব 400 বছরের পুরনো দুর্গা দালান দেখতে, যেখানে কিন্তু আজও দুর্গাপুজো হয়। এই দেখুন, এই হচ্ছে দুর্গা দালানের গেট যদিও আজকে বন্ধ, কিন্তু এইখানেই প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় এই দালান সবার জন্য উন্মোচিত থাকে, আর এই মা দুর্গা তারপর বিসর্জন যায় ইছামতি নদীর জলে। চলুন এবার নেক্সট স্পটের জন্য আমরা বেরিয়ে পড়ি। আচ্ছা, আমরা এবার নামলাম সেকেন্ড স্পটে, যেটা হচ্ছে একটা পিকনিক স্পট। আর সামনেই ইছামতি নদী, এইদিকে সামনে ইছামতি নদী, আর এই দিক দিয়ে কিছুটা হেঁটে গেলে হচ্ছে পিকনিক স্পটটা। আমরা এইদিকে যাব। তো তার আগে এখানে খুব সুন্দর চায়ের দোকান দেখলাম একটা, এখানে বেশ সুন্দর সব ভাঁড় সাজানো রয়েছে চায়ের। তো এখান থেকে আগে একটু চা খাবো, আর এই সামনেই হচ্ছে ইছামতি নদী। আমি এখন চুটকুর সোয়েটারটা ছিঁড়ে খাবো। ওয়াও, এইটা হচ্ছে ইছামতি নদীর একটা সুন্দর ভিউ আছে এই পিকনিক স্পটের পাশে। ওইদিকে সাউন্ড শোনা যাচ্ছে, ওদিকে সম্ভবত পিকনিকটা হয়। আর লেখাও আছে এখানে, টাকি পৌরসভা অনুমোদিত ইছামতি নদী ভ্রমণ। কি ঘোরায়? নদী মোহনা, 3 নদীর মোহনা, আইটিসি সোনার বাংলা, বাংলাদেশের বর্ডার কিনারা, এই 3টে ঘোরায় এইদিকে। এখান থেকে চা নিয়ে নিয়েছি, বেশ সুন্দর চা, ভাতটাও খুব সুন্দর। যাই হোক, চাটা খেয়ে এখন যাচ্ছি এই পিকনিক স্পটটা দেখতে। সামনেই পিকনিক স্পট, বিশাল মিউজিক বাজছে। এই দিকটা হচ্ছে পিকনিক স্পট, মানে তার ধার দিয়ে ইছামতি নদীর সেই ভিউটা আছে, যে ভিউটা একটু আগে দেখালাম। আর এরকম বসার সব জায়গা আছে, পুরো ঘিরে চলে গেছে এই পিকনিক স্পটটা। এই হলো প্রতাপ সৈকত, টাকি পৌরসভা অনুমোদিত পিকনিক স্পট। সাইনবোর্ডের নাম্বারে কল করে আপনারা স্পট বুকিং এর জন্য কথা বলতে পারেন। এই যে ওয়াচ টাওয়ারগুলো দেখছেন, এর এই উপরের ভাগে আপনারা জমায়েত হতে পারেন, নাচ গান আড্ডা হই হুল্লোড় সবই চলতে পারে। আর এই টাওয়ারগুলোর নিচের জায়গাটা ইউজ করতে পারেন কিচেন হিসেবে, যেখানে রান্না বান্না অনায়াসে চলতে পারে। এই প্রতাপ সৈকত কিন্তু টাকির মোস্ট ফেমাস পিকনিক স্পট। আমরা এখন নেক্সট স্পটে এসে দাঁড়ালাম, সেটা হচ্ছে একটি কালী মন্দির, ত্রিশক্তি কালী মন্দির নামে এখানে বিখ্যাত। এই হচ্ছে কালী মন্দিরটি, এন্ট্রি গেট, এদিকে একটা থাকার জায়গা মতন আছে, আর এই সোজা শিব মন্দির, আর এদিকে মা কালীর মন্দির। আচ্ছা, মন্দির যখন ঢুকলাম তখন বন্ধ ছিল, মূলদ্বার বলে একটু দাঁড়ান, মন্দির খুলবে, ভোগ নিবেদন হলো। এখন এই যে এবার গেট খুলছে। বাহ, অসাধারণ মায়ের মূর্তি এখানে। ঢোকার সময় বলছিলাম এই মন্দিরকে বলা হয় ত্রিশক্তি মন্দির। কেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে এখানে 3টি মায়ের মূর্তি একসাথে অবস্থান করছে। একদম ডান দিকে হলুদ শাড়ি পরা মা বগলা, তার মাঝখানে হচ্ছে মা দক্ষিণা কালী, আর বাঁ দিকে হচ্ছে নীল শাড়ি পরে মা তারা, বা যারা এখানে সন্ন্যাসী বললেন যে মাঝে মাঝে তাকে নীল সরস্বতীও বলে ডাকা হয়। তাহলে মা বগলা, মা দক্ষিণা কালী আর নীল সরস্বতী, এই 3 শক্তি একসাথে এখানে অবস্থান করছেন বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মায়ের মন্দির। এই যে মন্দিরটা দেখলেন, এটা হচ্ছে ত্রিশক্তি কুলেশ্বরী কালী মন্দির।
আর এই পাশে যে সাদা কালারের রংটা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের যিনি পুরোহিত মশাই ছিলেন উনি ছিলেন নাগা সন্ন্যাসী, ওই জন্য ওকে মারা যাওয়ার পরে আর পোড়ানো হয়নি, এখানে সমাধি মন্দির বানিয়ে। আচ্ছা, ওটা সমাধি মন্দির, ওই নাগা সন্ন্যাসী সমাধি এখনো হোমযজ্ঞ, এখনো হোমযজ্ঞ। হ্যাঁ উনি ওনার ছেলে। আচ্ছা, ওই যে বসেছিলেন উনি ওনার ছেলে। হ্যাঁ, আর ওইখানে যেভাবে বসিয়ে সমাধি করা ছিল সেইভাবেই স্ট্যাচু একটা বানানো আছে মন্দিরের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবস্থায় মারা গিয়েছিলেন, আচ্ছা অবস্থায় যেভাবে ছিলেন সেইভাবে ওখানে সমাধিটা করা হয়েছে। ও মানে ধ্যান অবস্থাতেই মারা ধ্যান গেছিল, ঠিক অবস্থাতেই মারা গেছে। ওইভাবেই সমাধিটা করা। হ্যাঁ, তাই যে তারিখে জন্ম সেই তারিখেই মৃত্যু। বাবা, কালী মন্দির দেখে আমরা এখন চলে এসেছি টাকি ইকো পার্কে। এর ভেতর আছে একটা সুপ্রশস্ত পার্ক। এই পার্কের এন্ট্রি ফিস হচ্ছে 15 টাকা করে পার হেড। ইকো পার্কের ভেতরে ঢুকলাম, মোটামুটি আমাদের 15 টাকা করে টিকিট নিল। 15 টাকা করে টিকিট কেটে পার হেড এই ঢুকলাম ইকো পার্ক। আমাদের কলকাতা ইকো পার্কের মতো প্রশস্ত না হলেও ইকো পার্কটা কিন্তু খুব সুন্দর। একটা সুন্দর পরিকাঠামো আছে, যেখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে দেখলাম। যদিও আমরা কাউকে পেলাম না সেখানে যে বোটিংয়ের ব্যাপারে আমাদের ইনফরমেশন দিতে পারে, কিন্তু পার্কের এন্ট্রিটা বেশ সুন্দরভাবে সাজানো। ডান দিকে একটা পার্ক আছে যেখানে শিশুরা অনায়াসে খেলতে পারে। এই বাচ্চাদের নিয়ে যদি এখানে আসেন তাহলে তারা কিন্তু বেশ এনজয় করবে। বলছিলাম ওই পার্কটা বাচ্চাদের জন্য করা হয়েছে, কিন্তু আমাদের মধ্যে বড়রাও এই পার্কের সুবিধা এবং আনন্দ দুটোই নিচ্ছেন। দেখুন এর অবস্থা দেখুন, এটা যে বড় বাচ্চা। আচ্ছা, দিল বাচ্চা হে জিয়ে, এই হচ্ছে পরিণাম। ভগবান বাচ্চা থেকে এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিল। আচ্ছা দেখুন, তার মধ্যে একজন 12 বছরের বাচ্চা আর তার পাশে তার বাবা, সে তার 3 গুণ বয়স। আরে বাকিটা স্লিপ চড়ছিল আর এখানে আরেকজন বাচ্চা দেখুন দোলনায় বসে গেছে। সে তার দিদিকে ডাকছে দোলনায় চড়ার জন্য, আর দিদিও আসছে, দুজন মিলে দোল খাবে। দিদি আর বনু, এই ফ্রেমটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো। এই দেখুন এখানে বাকিরা আবার আরেকটা রাইডে চড়তে বসে পড়েছে, কিন্তু এখানে রাইডগুলো বেশ মরচে পড়া, মাঝখানেটা পুরো জং পড়ে খুবলে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারে এবং তাতে একটা বড় কিছু ঘটেও যেতে পারে। কিন্তু তার তোয়াক্কা না করেই এতগুলো বাচ্চা একসাথে দোল চড়ছে। টুকান কি বলছে? সত্যি সেটাও হতে পারে, কিন্তু যা অবস্থা তার একদম আইডিয়াল চান্স আছে। এখানে পরিষ্কার লেখা 12 বছরের বাচ্চার জন্য, তো আমাদের এখানে একটা তো দেখে মনে হচ্ছে এগুলোকে যে 5 থেকে 12 বছরের মধ্যে। না, এটা উত্তর আমাদের ক্লু দিয়েছে যে বয়স যাই হোক দিল তো বাচ্চা হয়েছে। ওরে বাবা রে। আচ্ছা, চিলড্রেন্স পার্কের পাশেই একটা জায়গা আছে, সেটা কিন্তু যেখানে পাখিদের সংরক্ষণ করা আছে এই ইকো পার্কের ভেতরে, সেখানেই ঢুকছি এখন। দেখুন, বাহ, এটা কিন্তু বেশ। আচ্ছা, পিউ আবার ডেকে পাঠালো যে আমরা মিস করছিলাম এই যে এমু পাখি আছে, আমি জানি না দেখানো যাচ্ছে কিনা, এই যে এমু পাখি। এখানে একটা খরগোশ, এগুলো সব খরগোশ এখানে। আর এখানে নর্মাল মোরগ আছে, এগুলো দেশি মোরগ আমরা বলি, সেই মোরগ এখানে আছে করে বসে আছে। এখানে দেখুন, এটা করকনাথ, করকনাথ মোরগ দেখুন এখানে। ওয়াও, আরে বাস, হেভি কিন্তু, দুটো সাদা একটা কালো। চলুন, ইকো পার্ক ঘোরা হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে যাই। দেখি আমাদের নেক্সট গন্তব্য কি। মোটামুটি 5টা স্পট ঘুরবো, 4টে অলরেডি সম্ভবত ঘোরা হয়ে গেছে। নেক্সট স্পট কি সেটা দেখি, দেখে তারপর সম্ভবত মানে আজকের এই বেলার জন্য আমাদের ঘোরার ইতি টানা হবে। এখন আমরা এসে দাঁড়িয়েছি আমাদের আজকের ট্যুরের শেষ স্পট, জোড়া শিব মন্দির। এটা 300 বছরের পুরনো মন্দির। একটা পুকুর আছে সামনে, সুন্দর স্বচ্ছ পুকুর, আর তারই একধারে এই জোড়া মন্দির। চলুন
সেটা আপনাদের দেখাই। সকালের ট্রিপ কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলে ফিরে এসেই কিন্তু লাঞ্চে বসে গেছি, জোর খিদে পেয়ে গেছিল। লাঞ্চের অর্ডার আগেই দিয়েছিল, এখানে কিন্তু সকাল 10টার মধ্যেই আপনাদের লাঞ্চের অর্ডার দিয়ে দিতে হবে। আমরা নিয়ে নিয়েছিলাম সবার জন্যই ভেজ থালি, আর তার সঙ্গে বান্টি আর আমি নিয়েছিলাম মাটনের একটা প্লেট, আর বাকিদের জন্য নেওয়া হয়েছিল চিকেনের প্লেট। তো খাবার দাবার অসাধারণ ছিল, ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, ভেজ থালির প্রত্যেকটা পদ অসাধারণ। চিকেন আর মাটনের তো কোনো জবাবই হবে না, চিকেন আর মাটন দুটোই এত সফট ছিল। ভেজ থালি 130 টাকা করে এখানে, চিকেন থালি নয় সরি, চিকেনের প্লেটগুলো ছিল 120 টাকা, 4 পিস করে চিকেন থাকে। আর মাটন যে আইটেমটা ছিল সেটা হচ্ছে 250 টাকা, মাটনও 4 পিস থাকে। তো চিকেন মোটামুটি রিজনেবলি প্রাইস লাগলো, মাটন অবভিয়াসলি একটু বেশি প্রাইস, বাট মাটনের কোয়ালিটি এত ভালো যে এই প্রাইস দিতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর চাটনি পাঁপড় তো ছিলই। আচ্ছা, লাঞ্চের পর আবার বেরিয়ে গেছি এখন আমাদের সেকেন্ড রাউন্ড ট্যুরের জন্য। আর এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা চেষ্টা করব এই ইছামতি নদীতে একটা বোট ট্রিপ নেওয়ার, যেটা সকালেই খবর নিয়ে জেনেছিলাম। মোটামুটি 1000 টাকা করে পার বোট নেয় আধ ঘন্টার জন্য। আমি প্রথম ভেবেছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা নয়, 1 ঘন্টার ভাড়া বলছে 1800 টাকা। আধ ঘন্টার জন্য 1000 টাকা নেয়, সেটা এই মোহনা পর্যন্ত ঘোরায়। মোহনা পর্যন্ত নিয়ে যায় আর সেখান থেকে আবার ফিরিয়ে আনে। বাংলাদেশ বর্ডারটাও দেখতে পাবেন, মোহনাও দেখতে পাবেন, আর সেখান থেকে ফিরে আসবেন। এই হচ্ছে মোটামুটি বোট রাইডের বৃত্তান্ত। এবার দেখি, লাইন অনেক পড়ে গেছে মনে হচ্ছে, এখানে দেখছি প্রচুর লাইন এখন লোকের। আচ্ছা, তো টিকিট কেটে নিলাম। মোটামুটি এখন টিকিট পড়লো এই 1000 টাকা করে, যেটা যে কোনো একদিকে যায়। তো আমরা যাচ্ছি মাছরাঙা দ্বীপের দিকে, যেখানে মোহনা আছে, কেয়াপাতার জঙ্গল বাংলাদেশের দেখা যাবে, পার্ক দেখা যাবে সেইগুলো। আর বর্ডার আরেকটা জায়গায় বাংলাদেশ বর্ডারের দিকে, যেটা গোলপাতার জঙ্গলের দিক, বাট সেটাতে তো আমরা কালকে এমনিই যাবো হয়তো। তো আপাতত আজকের জন্য আমরা মোহনার দিকটাই কেটেছি। পুরো জেটি ঘাট, এই জেটি ঘাট দিয়ে এইখানে সব নৌকাগুলো ভিড়ছে। এই সবাই ওখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, যে নৌকাটা আসবে সেটাতে আমরা যাব। আচ্ছা, আমরা বোটে উঠলাম, এখন আমাদের বোট স্টার্ট দিয়েছে। তো আমরা যাচ্ছি এখন মোহনার দিকে। এই সবাই উঠে গেছে, এ উঠতে চাইছিল না প্রথমে, এরা উঠে গেছে, পানিও উঠে গেছে। এদিকে টুকান, মা সব ওইখানে বসে আছে। ভালো এনজয় করছো? আর এদিকে ছোট সদস্য বাবার সাথে বসে আছে, তাই তো? এখানে মাও বসে আছে। এখান থেকে ভিউটা ভালো, আর বোট আপনারা দু রকম পাবেন। একটা হচ্ছে নর্মাল সিঙ্গেল বোট যেগুলো, আর একটা হচ্ছে এরকম ডবল ডেকার বোট। ঠিক আছে, এরকম ডবল ডেকার বোট, উপরেও বসার জায়গা, নিচেও বসার জায়গা। তো আপনাদের চয়েস, আপনারা চুজ করতে পারেন। আমরা চুজ করলাম ডাবল ডেকার, দুটো বোট ছেড়ে দিলাম, তারপর এই বোটটা আমরা চুজ করলাম। সেটা চুজ করে অবশ্যই নিতে পারেন। ওয়াও, ইছামতি নদীর ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। একদিকে সূর্য অস্ত যাচ্ছে, তার রিফ্লেকশনটা অসাধারণ লাগছে জলে, অসাধারণ লাগছে জলের রিফ্লেকশনটা। আর আমরা যাচ্ছি সম্ভবত মোহনার দিকে। এইদিকেও প্রচুর বোট এসে দাঁড়াচ্ছে, এটা রাজঘাটের দিকটা, এইটা বেসিক্যালি রাজঘাট। এখানেও অনেক বোট আছে।
সুন্দর লাগছে মাঝখানে পাটটা সাজানো। আর এইটা হচ্ছে হোটেল সোনার বাংলা, এইখানে হচ্ছে হোটেল সোনার বাংলা। এই সামনে এই যে পুরো হোটেলটা দেখছেন, এটা পুরো কিন্তু হোটেল সোনার বাংলা। অসাধারণ জায়গায় সোনার বাংলাটা স্ট্র্যাটেজিক্যালি অবস্থিত, বাট এটা রেটস অত্যন্ত হাই, একদম প্রিমিয়াম রিসর্ট। এই প্রিমিয়াম রিসর্টে থাকতে চাইলে এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। ওয়াও, সানসেটটা কি অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে এই সানসেট। আচ্ছা, এই যে বাঁদিকে উনি বলছেন, এই যে বাঁদিকে যে জঙ্গলটা, এটা হচ্ছে বাংলাদেশের জঙ্গল। এইটা হচ্ছে বাংলাদেশের জঙ্গল। আর এই যে সামনে দেখা যাচ্ছে ওখানে বাংলাদেশের পিকনিক স্পট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু এখন মেলা চলছে মোটামুটি। এই দেখুন এখানে মেলা চলছে। আর এইটা হচ্ছে সঙ্গম স্থল, এটা হচ্ছে মোহনা, কালিন্দী, বিদ্যেধরী আর এই ইছামতির মোহনা হচ্ছে এই জায়গাটা। তিনটে নদী, বাঁ সাইড দিয়ে কালিন্দী, ডান সাইড থেকে বিদ্যেধরী, আর আমরা সোজা আসলাম ইছামতি দিয়ে। এই হচ্ছে ভিউ, এইটাই ঘুরিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। এইটা মোহনা। আর এখন আস্তে আস্তে আমাদের এই সাইডে হচ্ছে ইন্ডিয়া, আর এই পারে এই দিকে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জঙ্গল, বাংলাদেশের পিকনিক স্পট, টিয়া পাতার জঙ্গলও বলছি যেটাকে বলে, ওইটা হচ্ছে বাংলাদেশ পুরোটা। একদম ভাবা যায় এই সামনে বাংলাদেশ, মনে হচ্ছে সাঁতরে চলে যায়। এখনকার মতো মোটামুটি আমাদের ঘোরা শেষ, সবাই এখানে ফটো সেশনে ব্যস্ত। মা মাসিটা দুরন্ত এনজয় করছে। এখানে আমাদের চালক সাহেব, তিনি আমাদের চালিয়ে নিয়ে এলেন, এতটা পথ আমাদের ঘোরালেন। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগছে এই ছবিটির এই ভিউ অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এই সেকশনটা কেমন লাগলো আপনাদের। এই সেই মহান আমাদের পার্টনার যে ওঠার আগে লাইফ জ্যাকেট চাইছিল, আর সবচেয়ে বেশি নাচন কোদন এই করেছে এই নৌকা ভ্রমণ উঠে, সবচেয়ে বেশি ফটোশুটও ও করেছে। আর এখন আবার বলছে আরেকটা রাউন্ড হলে ভালো হতো। একে নেমে রাম ক্যালান দেওয়া হবে। এখন ঠিক 5টা বাজে, আর আমরা এখন বেরিয়ে গেছি আমাদের সেকেন্ড রাউন্ড সাইট সিইং এর জন্য। সকালবেলা যেই দুই টোটো দাদারা এসেছিলেন তারাই আবার এসছেন আমাদের সেকেন্ড রাউন্ডটা ঘোরাতে। তো যদিও লাইট পড়ে গেছে, তা ওনারা বলছেন যে সন্ধ্যাবেলাতেই কিছু কিছু জায়গা আছে যেগুলোতে লাইটিং ফাইটিং দিয়ে অসাধারণ লাগে দেখতে, তাই আমরা বেরিয়ে পড়েছি সেটা ঘুরে দেখার জন্য। যেরম যেরম দেখতে পাবো আপনাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন তাহলে বেরোনো যাক একসাথে। আমরা প্রথমেই দেখে নিলাম বিসর্জন সিনেমায় কৌশিক গাঙ্গুলির যে জমিদার বাড়িটি ছিল সেই লোকেশনটা, সেটা কিন্তু টাকির এই বাড়িটাই ছিল। এইখানে এই বারান্দাতেই কালো চেয়ারে বসে থাকতেন কৌশিক গাঙ্গুলি। আর এই সেটটা যেন মনে হচ্ছিল আইডিয়াল ভুলভুলাইয়া 3 সেট। আর আমাদের সদস্য পিউ সেই জায়গার সদ্ব্যবহারও করেই ফেললো এখানে। এখন আমরা এসে দাঁড়িয়েছি মোটামুটি 400 বছরের পুরনো জাগ্রত মন্দির টাকি কুলেশ্বরী মায়ের মন্দির। তো সেইটা আমাদের নেক্সট স্পট আজকের ইভিনিংয়ে। তো সেইটা দেখতে এসেছি, এই যে টাকি কুলেশ্বরী কালীবাড়ি। মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশেই মন্দির স্থাপন। জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও একইভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক 1640 সাল থেকে 45 সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অজানা কাহিনী অনেকেরই জানা নেই, তবে এই মন্দির যে বিশাল জাগ্রত তা এখানকার যারা লোকালস তারা একাগ্রভাবেই বিশ্বাস করেন। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে গিয়ে পুজো দিলে মনস্কামনা সত্যি হয়, অনেক বিপদ আপদ থেকেও নাকি রক্ষা পাওয়া যায়। কুলেশ্বরী মায়ের মন্দির থেকে আমরা চললাম আমাদের নেক্সট স্পট টাকি রামকৃষ্ণ মিশন।
তো এখন নেক্সট স্পটে এসে দাঁড়ালাম, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখানকার রামকৃষ্ণ মিশনের যে স্কুল সেটা মোটামুটি 100 বছরের পুরনো। এই রামকৃষ্ণ মিশন আশ্রম স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজো হয়েছিল 21শে জানুয়ারি 2025 হবে। ওকে, সেইগুলো ডিটেলস দেওয়া আছে। আর এইখানে এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। 1931 সালে এটা স্থাপিত হয়েছে, 1931 সালে স্থাপিত। আর এই যে টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, আর এখানে হোস্টেলও আছে। আর এর ভেতরে রামকৃষ্ণ মিশনের মূল মন্দির, যেখানে এখন সুন্দর সন্ধ্যারতি হচ্ছে। আচ্ছা, এখন এসে দাঁড়িয়েছি টাকি রাজবাড়ির সামনে। তো টাকি রাজবাড়ি ভেতরে মেলাও বসছে এখন, পুবের মেলা, পৌষ পুবের হাট। এখানে কিন্তু টিকিট আছে মোটামুটি 10 টাকা করে পার হেড। এখানে লেখা আছে যে টাকি রাজবাড়ি বনভোজনের মজা নিতে চলে আসুন রাজবাড়িতে, ফটোশ্যুটও হয়, অনেক কিছু এখানে বলা আছে। স্পট ক্যাটারিংও বুকিং হয়, সব কিছু এখানে যোগাযোগ দেওয়া আছে। এখানে এখন পুবের হাট বসেছে, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তার আগে একবার এখানে ভেতরে ঢুকি, দেখা যাক এখানে কি আছে। পৌষ প্রেমী মানুষের জন্য অনুষ্ঠিত হতে চলেছে টাকি পুবের বাড়িতে পুবের হাট। এই হচ্ছে রাজবাড়ির ভেতরের কিছুটা অংশ। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এরকম একটা রাজবাড়ি পুরো ইটের গাঁথুনি দিয়ে তৈরি, পুরো ইটের একদম আর্কিটেকচার, পুরনো সেই দরজা পরিবর্গা সব কিছুই আছে, বেশ ভালো লাগছে। এখান থেকে আমরা একটু হাটের দিকেও যাব, ওটাকে একটু রাজবাড়িটাকে এনজয় করে নিচ্ছি আর কি। এখানে একটা হিস্ট্রি মতন দেয়া আছে, এটার ভেতরে যদি ঢোকেন দেখুন টাকির বিভিন্ন যে দর্শনীয় স্থান তার ব্যাপারে কিন্তু এখানে পুরো ওয়াল জুড়ে সব কিছু ছবি আটকানো আছে। এটাও কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আর এই টাকি রাজবাড়িতে দুর্গাপুজো যে হয় সেই দুর্গাপুজোর কিছু ছবি এইখানে আছে দেখুন। এই মা দুর্গার মূর্তি যা পূজিত হয় টাকি রাজবাড়িতে, কলাবউ চানের ছবি। এইখানে দেখুন ইছামতি নদীতে মায়ের বিসর্জন, এইদিকে সব ভোগ রান্না, ষষ্ঠী পুজো এইসবের জায়গা, মায়ের ভোগ। ওয়াও, বেশ ভালো একটা ঐতিহ্যশালী রাজবাড়ির অন্দরমহলে ঠিক কী চলে পুজো পার্বণের সময় সেইটা পুরো ফুটিয়ে তোলা হয়েছে এখানে। খুব ভালো করে এই রুমটা ডেকোর করা হয়েছে এই পুরনো সব ছবিগুলো দিয়ে। এইখানে হচ্ছে দুর্গা মন্দির, আরতি হচ্ছে, প্রবেশ নিষেধ বলা আছে। আর এইখানে বলাও আছে টাকি পুবের বাড়ির যে ইতিহাস সেটা সম্বন্ধে কিছু ডিটেলই এইখানে দেওয়া আছে। দেখুন এই জায়গাটা কি অসাধারণ ভাবে সাজানো, পুরোটা ওদিকে ব্যস্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে, আর কেন না করবে না, কি সুন্দরভাবে পুরো জায়গাটা সেজে উঠেছে। এটা রাত্রে না আসলে কিন্তু বোঝা যেত না। এই টোটো দাদারা এক মিনিট ঠিক করেছে আমরা রাত্রে নিয়ে এসে এই সুন্দর লাইটিংটা আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। একটা ঠাকুর দালান দেখুন, এখানে জুতো খুলে প্রবেশ করুন। আর এইখানে এই যে মা দুর্গার মূর্তি, ও অসাধারণ লাগছে। আর অসাধারণভাবে সাজানো পুরো রাজবাড়িটা। এই ঠাকুর দালানটা দুর্ধর্ষ লাগছে রাজবাড়ি। বিভিন্ন জিনিস নিয়ে এখানে বসেছে মেলাতে লোকজন, খেলনা টেলনা সব কিছুই আছে বাচ্চাদের জন্য, হাতের কাজের জিনিস, বিভিন্ন খাবার স্টলও বসেছে, স্পেশাল ফুচকা, এবং সবই কিন্তু মহিলারাই অপারেট করছেন।
টাকি রাজবাড়ি আর তার মেলা দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই 4টে স্পট ছিল আজকে বিকেলে আমাদের ঘোরার স্পট। এইটার জন্য নিচ্ছে 300 টাকা, 1 ঘন্টা ডিউরেশন মোটামুটি। আমাদের বিকেলবেলার ঘোরা কমপ্লিট করে হোটেলে ফিরে হোটেলে বসে থাকতে মন চাইল না, চলে এলাম রাজঘাটে। সুন্দর আলো দিয়ে চারিদিকটা তখন সেজে গেছে। এই সন্ধেবেলায় ইছামতির পাড়ে এই রাজঘাটে সময় কাটানোর একটা আইডিয়াল জায়গা। আই লাভ টাকির কাছে ফটো সেশনস করতে পারেন, আর সবাই মিলে পরিবার পরিজন বন্ধুরা মিলে আড্ডা দিতে পারেন এই রাজঘাটে। খাওয়া দাওয়ারও পূর্ণ ব্যবস্থা রয়েছে। এই সন্ধ্যাবেলা রাজঘাটের পাশে সব পরপর ফুড স্টলস বসেছে, একদম ওই এন্ড থেকে শুরু হয়েছে আর পুরো এই এন্ড অব্দি গেছে। ফুচকা, চাট, তারপর চাউমিন, এগরোল সবই তো পাওয়া যাচ্ছেই। অসাধারণ। এই হচ্ছে আই লাভ টাকি। এখানে সব ফটোশ্যুট টটোশ্যুট করছিল বিকেলবেলা সন্ধ্যাবেলা। বেশ সুন্দর শান্ত পরিবেশ, পুরো ইছামতি নদীর পাশে ব্যাপক লাগছে। আর এইখান থেকে আমরা খেলাম, এটা হচ্ছে স্পেশাল রাবড়ি মালাই, হাই কোয়ালিটি। এই দোকানটা কথা বলে মোবাইল নাম্বারও দেওয়া আছে। তো এখানে ফেমাস হচ্ছে স্পেশাল সরের মালাই, এটা নাকি ফেমাস। আমরা খেলাম রাবড়ি মালাই, যেটা হাফ প্লেট 20 টাকা, সেটাও খুব ভালো লাগলো। আর উনি বললেন পরের বার সরের মালাইটা খাওয়াবেন, সেটা নাকি টাকির ফেমাস। আর এটা উনি বললেন যে ওনার দোকান থেকে নাকি সব ইউটিউব ফেসবুকে পুরো ছড়াছড়ি, কারণ এই স্পেশাল রাবড়ি মালাই টাকির এই রাজঘাটের পাশে, এটা নাকি প্রচুর ইউটিউবাররা কভার করেছে, এতই বিখ্যাত হয়ে গেছে ওনার স্পেশাল সরের মালাই। তো যাই হোক, আপনারা যারা এখানে আসবেন, এই রাজঘাট ওখান থেকে শুরু হয়েছে পুরো এই অবধি রাজঘাট। এই যে আই লাভ টাকি, তার ডাইরেক্ট অপোজিটে হচ্ছে এই স্পেশাল রাবড়ি মালাইয়ের স্টল। এখান থেকে আপনারা অবশ্যই খেতে পারেন। সন্ধ্যের এই রাজঘাট থেকেই আজকের মতো এই ভিডিও শেষ করলাম। খুব শিগগিরই ফিরে আসবো আমাদের টাকি ভ্রমণের ডে 2 এর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন লাইফ অ্যান্ড কালার্স এখান থেকেই সাইনিং অফ।